আমি এর আগে ফেসবুক লাইভ আসলে করিনি, হ্যাঁ আজকে ফার্স্ট এই ডিরেক্টলি আর কি, জুম ছাড়া। আসলে একটু প্রবলেম হইতে পারে, সে দেখি প্রবলেম হইলে আমরা সমাধান করার চেষ্টা করব আস্তে ধীরে। আমরা প্রবলেম দিয়ে এই প্রবলেমটা দিয়ে শুরু করি, হ্যাঁ। খুবই সিম্পল প্রবলেম। সে যেটা করব হচ্ছে 2022 টু দি পাওয়ার 9 এর শেষ অঙ্কটি কত, এই ম্যাথটা কিন্তু আমাদের আহ, কিন্তু একই সাথে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, তিন জায়গাতেই আসছে। ও সরি, হায়ার সেকেন্ডারিতেও আসছে। জাস্ট পার্থক্যটা হচ্ছে এই পাওয়ারটা বেশি ছিল, হ্যাঁ। হায়ার সেকেন্ডারিতে ছিল 2022 টু দি পাওয়ার ধরো 1000। এটা শেষ অঙ্ক কত, এটা বের করতে হবে, ঠিক আছে। সো আমরা কঠিনটাই করি 9 না করে। আমরা করবো হচ্ছে 2022 টু দি পাওয়ার এর শেষ অঙ্ক। ঠিক আছে, এটা এখন একটু ট্রাই করবো আমরা। আচ্ছা, তো দেখি কিভাবে করা যাইতে পারে। খুবই সহজ ম্যাথ, আমরা জাস্ট প্যাটার্ন ফলো করে করার চেষ্টা করব। হ্যাঁ, জুমে আসলে আহ, আজকে আসলে ফেসবুক লাইভ করার কথা, হ্যাঁ। আমার তো স্মার্ট বোর্ডও নাই। আচ্ছা, আমি এই জুমে নিয়েই অভ্যস্ত, সো জুম থেকেই লাইভ করতেছি জাস্ট। মিটিং এ আসলে কনসেন্ট্রেট করার যে আমার মনে হয় ফেসবুকে। আচ্ছা, আস্তে ধীরে সবাই জয়েন করুক, তাহলে আমাদের জন্য বেটার হবে। আমি তোমাদের কমেন্ট দেখবো, হ্যাঁ। গোলাম কিবরিয়া, কমেন্ট দেখবো আমি, সমস্যা নেই। জুমের মতো এখানেও হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারবা, সমস্যা নেই। আমি ডিরেক্টলি এখানে লাইভ করতে চাইছিলাম গ্রুপে, কিন্তু প্রোফাইল থেকে হচ্ছে লাইভটা, আমি জানি না কেন। আচ্ছা দেখি একটু। আচ্ছা, শেষ অঙ্ক কি? শেষ অঙ্ক বের করার জন্য খুবই সিম্পল। আমরা জাস্ট একটু খেয়াল করি যে লাস্ট লাস্ট ডিজিটটা কি, আমরা যেই সংখ্যাটা নিয়ে কাজ করতেছি সেটা লাস্ট ডিজিট কি? 2। সো 2022 টু দি পাওয়ার 1000 এর লাস্ট ডিজিট যা হবে, 2 টু দি পাওয়ার 1000 এর শেষ অঙ্ক কি হবে? একই হবে, তাই না? আমার মনে হয় এটা নিয়ে কারো ডাউট থাকার কথা না, যে এই 2 টু দি পাওয়ার 1000 এর শেষ অঙ্ক যা হবে, 2022 টু দি পাওয়ার 1000 এর শেষ অঙ্ক একই হবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, 2 এর বিভিন্ন পাওয়ার দেখি আমরা কিরকম আসে। ফার্স্টে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2, 2 স্কোয়ার হচ্ছে 4, ঠিক আছে। 2 কিউব হচ্ছে 8। আমরা দেখি আস্তে ধীরে দেখি। 2 টু দি পাওয়ার 4 লাস্ট ডিজিট কত? 8 2 16। হুম। এখন দেখো, 2 টু দি পাওয়ার 5 এর লাস্ট ডিজিট হবে কত? 2 টু দি পাওয়ার 5 এর লাস্ট ডিজিট হচ্ছে 32 এর লাস্ট ডিজিট কত? 2। তো আমরা শুধু লাস্ট ডিজিটটা যদি খেয়াল করি, এই 16-র হচ্ছে এক কেটে দেই, শুধু 6 রাখবো, হ্যাঁ। শুধু লাস্ট ডিজিট 32-এর শুধু 2 রাখবো। তাহলে 2 টু দি পাওয়ার 6 এর লাস্ট ডিজিট হবে কত? 4। 2 টু দি পাওয়ার 7 এর লাস্ট ডিজিট হবে কত? 8। 2 টু দি পাওয়ার 8 এর লাস্ট ডিজিট হবে কত? একইভাবে আমরা সিমিলারলি যদি চিন্তা করি, এই জিনিসটাই আমাদের রিপিট হইতেই থাকবে। শুধু 2 টু দি পাওয়ার 0টা আমাদের ডিফারেন্ট। দেখো, 2 টু দি পাওয়ার 0টা আমাদের ডিফারেন্ট, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে প্যাটার্ন আমাদের একটা ফলো করতেছে। সিমিলারলি 2 টু দি পাওয়ার 9 যদি চিন্তা করি, এটা অবশ্য সরি, এই 9 কেন, 8 2 16 6 হবে। 2 টু দি পাওয়ার 9 এর লাস্ট ডিজিট হবে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 10 এর লাস্ট ডিজিট হচ্ছে 4। সো এটা রিপিট হইতেই থাকবে। সো প্রাইমারিতে যেটা আসছিল যে 2 টু দি পাওয়ার ধরো 9, সো আমরা 9 কিন্তু এখানে ম্যানুয়ালি করে বের করে ফেলতে পারবো যে 2 হবে, ঠিক আছে। কিন্তু 1000 পর্যন্ত কি আমরা এখানে ক্যালকুলেট করার কোনো ওয়ে আছে? তো আমরা উম, এখানে যেটা করবো, যে প্যাটার্নটা একটু ফলো করি। এইখানে কতগুলো করে আমাদের একটা ক্যাটাগরিতে দেখো তো কয় রকমের রেজাল্ট হইতে পারে? 4 রকমের, 1 2 3 4। সো আমরা এইগুলোকে একটু ডিনোট করার চেষ্টা করি। দেখো, পাওয়ার গুলো দেখো, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 5, এখানে পাওয়ার হচ্ছে 9। সবগুলোকে আমি যদি একই জিনিস দিয়ে প্রকাশ করতে চাই, কি করা যাইতে পারে? এটাকে আমরা বলতে পারি হচ্ছে, দেখো, 4n+1 আকারে লেখা যাবে এই জিনিসটাকে, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে লেখার চেষ্টা করি, তো উপরে প্রথম লাইনের যা আছে, দেখো, উপরের লাইনে যা আছে সবগুলোকে আমরা যদি প্রকাশ করি কিভাবে, এই প্রথম লাইনে যা আছে এগুলোকে বলবো হচ্ছে 4n+1। শুধু পাওয়ার গুলো, হ্যাঁ। 1 5 9 এগুলো হচ্ছে 4n+1 আকারে। একইভাবে সেকেন্ড লাইনে যা আছে এগুলো কি আকারে লেখা যায় দেখো তো। সেকেন্ড লাইনের গুলো হচ্ছে
এটা হবে হচ্ছে 4n+2 আকারে, তাই না? 2 আছে, 6 আছে, আবার 10 আছে। থার্ড লাইন কি হবে? থার্ড লাইন হবে হচ্ছে 4n+3 আকারে। ফোর্থ লাইন হবে হচ্ছে 4n, 4n আকারে, ডিরেক্টলি 4n আকারে। এখন আমাদের জাস্ট খেয়াল করতে হবে যে কি চাইছে। 2^1000 চাইছে। সো 2^1000 কি হবে? কোন আকারে আছে? 2^1000, 1000 কে 4 দিয়ে ভাগ করি, খুবই সিম্পল। তো ডিরেক্টলি বিভাজ্য হয়ে যাবে, দেখে বুঝতে পারতেছি। সো এটা কোন আকারে থাকবে? 4n আকারে থাকবে। এবং 4n আকারের সবগুলো সংখ্যার, দেখো 4n আকারের যে পাওয়ার গুলো আছে, 4, 8, এরপর ধরো 2^12, 2^16, 2^20, এই সমস্ত 4n আকারের সংখ্যার শেষ অঙ্ক হবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা বের করে ফেললাম 2022 এর শেষ অঙ্ক হবে 6। ঠিক আছে। আচ্ছা, প্রথম ম্যাথটা আমি সময় দেইনি, কারণ হচ্ছে সবাই জয়েন করতেছিল আস্তে ধীরে। আচ্ছা, নাম্বার থিওরির বেসিক্স এ প্রবলেম আছে, কিভাবে বেসিক স্ট্রং করব? নাম্বার থিওরি তোমাকে একটু বই পড়তে হবে, হ্যাঁ। ইংলিশ রাইটারদের বই দেখবা, যে ম্যাথমেটিক্যাল উপরে ফোকাস করে কিছু ইংলিশ রাইটারদের বই আছে, সেগুলো দেখবা। তাহলে আমার মনে হয় বেসিকটা স্ট্রং হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু সময় দিব, সেই সময় তোমরা সবাই সলভ করবা, তারপর আমি সলভ করবো। দেখো, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। চিত্রের ডট গুলো সংযোগ করে কতগুলো বর্গ বানানো সম্ভব? ডট গুলো আমি একটু আলাদাভাবে যদি নিয়ে আসি, 1, 2, 3, তিনটা তিনটা করে ডট আছে, হ্যাঁ। টোটাল 9টা ডট আছে। আগে বলতেছে যে এগুলো কানেক্ট করে কতগুলো বর্গ বানানো সম্ভব। 2 মিনিট টাইম, একটু সবাই ট্রাই করে অ্যান্সার দাও। আচ্ছা, আজকে সিলেকশনের কোশ্চেন করাচ্ছি তো, আজকে মডুলার অ্যারিথমেটিক্স দেখাবো না, ঠিক আছে? এইগুলা আমাদের এখনই লাগবে না। আজকে যা সিলেকশনের জন্য প্রিমিলার, একটু স্টার্টিং এর জন্য যে জিনিসগুলো প্রয়োজন, সেরকম কিছু প্রবলেম করবো। বেসিক্যালি আমরা হচ্ছে সিলেকশন 2022 সালে সিলেকশনের কিছু প্রবলেম আমি সলভ করবো আজকে। অ্যান্সার টু। আচ্ছা দেখি, এই গতটার অ্যান্সার কিন্তু মিলে নাই তোমাদের, হ্যাঁ। গোলাম কিবরি, ইফা জারমান, অ্যান্সার কিন্তু 6 হবে। কতগুলো বর্গ বানানো সম্ভব? খুবই সহজ কোশ্চেন কিন্তু। আমি অ্যান্সার পাচ্ছি না, আমি কি ভুল জায়গায় দেখতেছি? তুমি অ্যান্সার দিচ্ছ। দেখি তো। হুম। লাইভে মেসেজ দেওয়া যাচ্ছে না? কেন যাবে না? আচ্ছা, রিপিট হচ্ছে কথা, সরি।
আচ্ছা, এটা আমরা শুরু করি। এটা খুবই সহজ। কতগুলো বর্গ বানানো সম্ভব? ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে কি কি সাইজের বর্গ হবে। হ্যাঁ, দেখি কি কি সাইজের বর্গ হবে। ফার্স্টে আমাদের সবথেকে সিম্পল 1 ইন্টু 1 সাইজের বর্গ হবে। 1 ইন্টু 1 সাইজের কয়টা বর্গ হবে? একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, এটা হচ্ছে চারটা। এখন এইটা তো আমরা গুণে বের করলাম। এটা আসলে ক্যালকুলেট কিভাবে করব? ব্রডকাস্টার লিমিটেড হু ক্যান, আচ্ছা সরি, তাহলে আচ্ছা, এটা ঠিক করে দেওয়া হয়েছে, এখন সবাই কমেন্ট করতে পারবে। হ্যাঁ, এটা প্রাইভেসি আলাদা, একটা ভুল প্রাইভেসি দেওয়া ছিল। এখন এখন পাবলিক করা হয়েছে, এখন একটু ট্রাই করো। এখন কমেন্ট করতে পারতেছো কি সবাই? হুম, এবার মনে হচ্ছে কমেন্ট করা যাচ্ছে। তা আমি এর আগে আসলে এইভাবে ক্লাস নেই নাই, এই জন্য ডিফিকাল্টি গুলো হচ্ছে। আচ্ছা, এখন সবাই কমেন্ট করতে পারতেছে, গুড। এখন দেখি, এখন 1 ইন্টু 1 যে চারটা, এটা তো আমরা এখানে ছোট জন্য আমরা ক্যালকুলেট করে বুঝলাম। যদি বড় হইতে কি করতাম? খুবই সিম্পলি তুমি চিন্তা করবা যে হচ্ছে 1 ইন্টু 1 করার জন্য আমরা এখানে দেখো দুইটা ঘর আছে ইন টোটাল, এখান থেকে একটা চুজ করতে হবে, তাই না? এটা কত ভাবে করা যায়? 2C1। একইভাবে নিচের দিকে একটা দুইটা ঘর আছে, সেখান থেকে একটা চুজ করতে হবে। এটা কত ভাবে করা যায়? 2C1, অর্থাৎ 2 ইন্টু 2 = 4। যদিও মনে হচ্ছে আমি আহ এটাকে জটিল করতেছি আসলে। বড় জিনিস যখন করব, যদি এইখানে ধরো আরো অনেকগুলো ডট থাকতো, তাহলে কিন্তু আমাকে আলটিমেটলি এই কম্বিনেশনে রেখে নেই যাই। ঠিক আছে, দেখি এখন। তো 1 ইন্টু 1 হচ্ছে আমাদের চারটা হইলো। 2 ইন্টু 2 কয়টা হবে? একটা, একটা, একটাই হচ্ছে 2 ইন্টু 2। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ভুল। দেখো, ডট গুলো সংযোগ করে কতগুলো বর্গ বানানো সম্ভব? তোমরা অ্যান্সার দিচ্ছ হচ্ছে 5, কারণ 2 ইন্টু 2 হচ্ছে একটা। ইন টোটাল তোমরা বলতেছো 5টা। এখানে খেয়াল করো, আমি আরেকটা বর্গ বানাইতে পারবো। এটা কি বর্গ হবে? হ্যাঁ, আচ্ছা, এখনো কি কমেন্ট করতে পারতেছে না মানুষ? তাই আমি হচ্ছে প্রাইভেসি চেঞ্জ করলাম আর কি। এখন সবাই করতে পারার কথা যারা অলরেডি। আমার আসলে আইডি তে কানেক্ট না থাকলে কমেন্ট করা যাচ্ছিল না, এখন সবাই করতে পারার কথা। এখন পাবলিক দেওয়া আছে। একটু কেটে একটু আবার ঢুকো। হ্যাঁ, কেটে আবার ঢুকো, তাহলেই করতে পারবা। এখন সবাই পারতেছে, আমি দেখলাম অনেকেই করতেছে এখন, যারা আমার প্রোফাইলে কানেক্টেড নাই। আচ্ছা, তো আমি যে বলতেছি যে এইটাও কিন্তু আমাদের একটা বর্গ হবে। কেন? তুমি সিম্পলি চিন্তা করো, এই যে এই জিনিসটা যদি এ বি সি ধরি, হ্যাঁ, এটা ওয়ান হইলে এ বি ইকুয়ালস টু ওয়ান, এসি ইকুয়ালস টু ওয়ান যদি হয়, বিসি ইকুয়ালস টু কত হবে? √1² প্লাস 1² ইকুয়ালস টু √2 হবে। তাহলে বিসি হবে √2। সিমিলারলি এইটাও √2। ধরো সিডি, সিডিও √2 হবে। হ্যাঁ, ডিই এইটাও √2 হবে। বিই এইটাও √2 হবে। তাহলে এই বর্গটা কিন্তু আমরা ক্যালকুলেট করতেছিলাম না এতক্ষণ। সো আলটিমেটলি আমরা কিন্তু এই বর্গটা যদি ক্যালকুলেট করি, এটা হচ্ছে একটা √2 ইন্টু √2 আকারের বর্গ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা। সো ইন টোটাল আচ্ছা হচ্ছে 6। ঠিক আছে, কি সমস্যা? মানুষ নাই কমেন্ট করতে পারতেছে। মানে প্রোফাইলে যারা কানেক্টেড না তারা মোস্ট প্রবাবলি কানেক্ট, যারা কমেন্ট করতেছে তারা সবাই ফ্রেন্ডস, না হলে হচ্ছে না। এই যে
সামিউল আজিম। এই যে এরা তো ফ্রেন্ড না। নার্গিস সুলতানা। হ্যাঁ, সমস্যা কি? হুম, তো এটার অ্যান্সার হচ্ছে সিক্স। ঠিক আছে, দেখো, এটার অ্যান্সার হচ্ছে সিক্স। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করার প্ল্যান, তো আমরা একটু তাড়াতাড়ি আগাই। এবিসিডি একটি আয়তক্ষেত্র। আমাদের এবিসিডি হচ্ছে একটা আয়ত। ই বিন্দু বৃত্তচাপ সিডি এর মধ্যবিন্দু, তার মানে এই যে ই বিন্দুটা, এটা হচ্ছে সিডি এর এই বৃত্তচাপ যে আছে, দেখো বৃত্তচাপ বলতে কি বোঝায়, এই সিইডি যে বৃত্তচাপটা, এটার মধ্যবিন্দু হচ্ছে ই। ঠিক আছে। কালো অংশের ক্ষেত্রফলকে কালো অংশের ক্ষেত্রফলকে সিডি আকারে লেখা যায়। না, সিইডি না, কোশ্চেনে ভুল করছে, সিইডি এটা হবে হচ্ছে এ প্লাস বি পাই। কালো অংশের ক্ষেত্রফলকে এ প্লাস বি পাই আকারে লেখা যায়, যেখানে এ বি পূর্ণ সংখ্যা। এ প্লাস বি সমান কত, এটা হচ্ছে কোশ্চেন। তুমি গ্রুপেই নাই, তুমি গ্রুপেই নাই। হুম, হুম, কি করবো? আচ্ছা, আহ আমি তাহলে এক কাজ করো, যদি কমেন্ট করতে পারতেছো না কিন্তু রিপ্লাই দিতে পারতেছো কমেন্টের। আচ্ছা, আমি একটা কমেন্ট করতেছি, এ বি সি ডি এরিয়া, এইটাতে রিপ্লাই দাও, হ্যাঁ, যারা কমেন্ট করতে পারতেছো না, তাহলে আমি অ্যান্সার দেখতে পারবো। ব্ল্যাক এরিয়ার ফর্ম কি? ব্ল্যাক এরিয়ার ফর্ম হচ্ছে এ প্লাস বি পাই। এ প্লাস বি পাই হচ্ছে ব্ল্যাক এরিয়ার ফর্ম, এবং আমাকে সেখান থেকে বের করতে হবে এ প্লাস বি সমান কত। এগুলো ফেসবুকের বাগ, আমার যেটা মনে হচ্ছে, কারণ আমি তো প্রাইভেসি চেঞ্জ করছি, এখন সবারই কমেন্ট করতে পারার কথা। আমার মনে হয় অ্যাপ্লিকেশনটা যদি তুমি ক্লোজ করো আবার ঢুকো, তাহলেই জিনিসটা সলভ হবে। অ্যাপ্লিকেশন সলভ করা মানে হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন সলভ করা এইরকম আছে না, আমি যদি এরকম উড়াই দিলাম, এই যে ক্লোজ হয়ে গেছে, আবার ঢুকো, এটা করে দেখো তো, দেখি না। এই যে কমেন্ট, মানুষ কমেন্ট করতেছে, আই ক্যান কমেন্ট। আহ একটু এই যে রিপ্লাই দাও, হ্যাঁ, যারা কমেন্টে সমস্যা হচ্ছে, এই এবিসিডি এরিয়া, এবিসিডি এরিয়া যে লিখছি, এইখানে হচ্ছে রিপ্লাই দাও। ঠিক আছে। সমস্যা, আমি আমি আসলে ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমার মনে হয় দুই একটা ক্লাস নিলেই আমি অভ্যস্ত হয়ে যাব, তখন আর প্রবলেম হবে না। প্রাইমারি, হ্যাঁ, এটা প্রাইমারি এবং প্রাইমারি জুনিয়র এবং সেকেন্ডারিতে, না না, প্রাইমারিতে মনে হয় আসে নাই, দেখি কোথায় আসছিল। এটা জুনিয়র সেকেন্ডারিতে আসছে সিলেকশন, জুনিয়রে আসছে, প্রাইমারিতে আসে নাই।
আচ্ছা আমরা এটা সলভ শুরু করি, হ্যাঁ? আই হ্যাভ ডান দিস 4 times, ওকে। ক্যান কমেন্ট। আচ্ছা আমরা এটা শুরু করি, হ্যাঁ? খুবই সিম্পল ম্যাথ। বলতেছে হচ্ছে এ বি সি ডি আয়তক্ষেত্র ই বিন্দু বৃত্তচাপ সিডি এর মধ্যবিন্দু, এই জিনিসটা এখানে আমাদের মেইন, হ্যাঁ? যে ই বিন্দুটা হচ্ছে সিডি বৃত্তচাপের মধ্যবিন্দু। এখন ই বিন্দুটা যদি বৃত্তচাপের মধ্যবিন্দু হয়, আমরা কি বলতে পারি যে সি সিই, হ্যাঁ, সিই এবং ডিই এরা সমান হবে। সিই এবং ডিই সমান হবে। এবং আমরা যদি ই বিন্দু থেকে একটা লম্ব আঁকি, দেখো ই বিন্দু থেকে একটা লম্ব আঁকছি, এটার নাম দিলাম হচ্ছে ইএফ। আমরা কি বলতে পারি যে সিএফ সমান হচ্ছে ডিএফ। এটা কেন বলা যায়? এই জিনিসটা কেন বলতে পারতেছি, কারণ ই বিন্দুটা হচ্ছে আমাদের এই পুরা বৃত্তচাপটার মধ্যবিন্দু। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারতেছি সিএফ সমান ডিএফ। ঠিক আছে, তো আমরা সিএফ সমান ডিএফ যদি বলতে পারি, তাহলে খেয়াল করো আমরা কি কি জানি। আমরা জানি হচ্ছে সিডি আর এবি। খেয়াল করো, সিডি এবি, এই জিনিস আমরা কিন্তু জানি। এবি আমাদের দেয়া আছে, দেখো এবি দেয়া আছে, এবং এটা একটা কি জিনিস, আয়তক্ষেত্র। সো অবভিয়াসলি এবি সমান যদি 20 দেয়া থাকে, অবশ্যই সিডি সমানও 20 হবে। ঠিক আছে, আর সিডি সমান যদি 20 হয়, সিডিটা কি, সিডিটা হচ্ছে আমাদের বৃত্তের 2r, তাই না? এটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? অবশ্যই 2r সমান যদি 20 হয়, আর হবে হচ্ছে 10, আর হবে 10। তাহলে আমরা বলতে পারি এই আরটাই কি, সিএফ আর ডিএফ। যেহেতু সিএফ ডিএফ সমান, দেখো খেয়াল করো, সিএফ ডিএফ সমান, তাহলে সিএফ প্লাস ডিএফ ইকুয়ালস টু 20। এবং সিএফ ডিএফ যদি সমান হয়, ডিএফ এর জায়গায় যদি সিএফ লিখি, 2CF ইকুয়ালস টু 20, সিএফ ইকুয়ালস টু 10। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের আর। তো আমরা আর পেয়ে গেলাম, যে এই যে বৃত্তটা আছে, বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে এসি সমান 18। এসি সমান 18, তাহলে এসি সমান যদি 18 হয়, আমাদের অবশ্যই বলতে পারবো যে বিডি সমানও 18। ঠিক আছে, এইগুলো আমাদের কাজে লাগে। এখন আমরা কি করব? এখন আমরা এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল যদি বের করি, দেখো কালো অংশের ক্ষেত্রফল মানে কি, কালো অংশের ক্ষেত্রফল আমাদের কিন্তু ডিরেক্টলি বের করতে পারতেছি না। আমরা সাদা অংশের ক্ষেত্রফল বের করি। So, উপরের যে সাদা অংশ আছে, ঠিক আছে, এই দেখো সাদা অংশের যে উপরের পার্টটা অর্ধবৃত্ত, এইটার ক্ষেত্রফল কত হবে? খুবই সিম্পল, এটার ক্ষেত্রফল হবে হচ্ছে পুরো বৃত্ত, এইটার রেডিয়াস হচ্ছে কত, দেখো রেডিয়াস হচ্ছে এফ যদি ধরি, সি এফ সমান 10 হচ্ছে রেডিয়াস। তাহলে এই অর্ধবৃত্তর ক্ষেত্রফল হবে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই 2, তাই না? তাহলে পাই ইন্টু আর স্কোয়ার হচ্ছে সিএফ স্কোয়ার, সিএফ স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ কত পাই? এটা পাই হচ্ছে 100 পাই বাই 2, অর্থাৎ 50 পাই। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? এই যে অর্ধবৃত্তটা যেটা লাল কালার করছি, দেখো এটা হচ্ছে 50 পাই। এই যে একটু আঁকায় দেই, এটা হচ্ছে 50 পাই। ঠিক আছে, আচ্ছা, এখন কি করব? এখন নিচের যে দুইটা, দেখো নিচে দুইটা কি আছে, সিএফই, দেখো সিএফই, এটা একটা ট্রায়াঙ্গেল আছে, আর ডিএফই, এইটা একটা ট্রায়াঙ্গেল আছে। এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল আমার বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। হুম, এই দুটা মিলে কি হবে? ট্রায়াঙ্গেল সিইডি হবে। তাহলে সিইডি কিন্তু আমরা একবারই বের করতে পারি। ঠিক আছে, কারণ তুমি চিন্তা করো, সিএফ যেহেতু আমাদের একটা রেডিয়াস, সিএফ যেহেতু রেডিয়াস, এফ ইও আমাদের রেডিয়াস না, এফ ইও আমাদের রেডিয়াস, তো দুইটা সমানই হচ্ছে 10। তাহলে সিইডি, একবারে সিইডি বের করি। সিইডি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বেজ কত, সিডি, হাইট কত, এফ ই। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু সিডি হচ্ছে আমাদের 20, এফই হচ্ছে 10। ঠিক আছে, দুটো মিলে হয়ে গেল 100। ঠিক আছে, তাহলে আমরা সিডি এর ক্ষেত্রফল পাইলাম 100। ঠিক আছে, তাহলে এই যে আহ তাহলে তুমি চিন্তা করো সাদা অংশের টোটাল ক্ষেত্রফল কত, সাদা অংশের ক্ষেত্রফল কত? ত্রিভুজ দুইটা মিলায় হচ্ছে 100, আর অর্ধবৃত্ত হচ্ছে 50 পাই। তাহলে সাদা অংশের ক্ষেত্রফল হচ্ছে 100 প্লাস 50 পাই। ঠিক আছে, এটা হচ্ছে সাদা অংশের ক্ষেত্রফল। তো এখন আমরা কালো অংশের ক্ষেত্রফল কিভাবে বের করবো? খুবই সিম্পল, আমরা যে টোটাল যে এটা আছে, দেখো এ বি সি ডি এর ক্ষেত্রফল কত, এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে কত, 20 ইন্টু 18। ঠিক আছে, খুবই সিম্পল, অর্থাৎ কত, 360। আর সিইডি, সিইডি
সিডি একটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত। সিডি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? আমরা অলরেডি দেখছি উপরের অর্ধবৃত্তটার যে ক্ষেত্রফল নিচের অর্ধবৃত্তরও একই ক্ষেত্রফল হবে, তাই না? হুম। নিচের অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে অবশ্যই আমাদের কি হবে? 50 পাই হবে। অবশ্যই 50 পাই হবে। তাহলে টোটাল এরিয়া চিন্তা করো, পুরা জিনিসটার এরিয়া সাদা কালো মিলে টোটাল এরিয়া হচ্ছে 360 প্লাস 50 পাই, এটা হচ্ছে টোটাল। এবং এইখান থেকে আমাদের যদি কালো অংশ বের করতে হয়, এখান থেকে সাদাটা বাদ দিলেই হবে। সাদা অংশে কি কি আছে? সাদা অংশে আছে হচ্ছে একটা 50 পাই আছে, আর একটা হচ্ছে 100 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বাদ দিব? -100 -50 পাই। 50 পাই 50 পাই কাটা যাবে, 360 থেকে 100 বাদ দিলে 260 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 260 কে যদি আমরা কি করবো দেখো, 260 ইকুয়ালস টু যদি a প্লাস পাই বি বলি, এখানে তো a ইকুয়ালস টু 260 আর b ইকুয়ালস টু 0, সো a প্লাস b কত হবে? 260ই হবে। ঠিক আছে, খুবই সিম্পল, আমার মনে হয় অনেকেই পারছো। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই। এইটা হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং প্রবলেম আসছে এতক্ষণে। আহ এইটা আমরা ম্যানুয়ালি বের করতে পারি। তারপর হচ্ছে ক্যালকুলাস যারা পারো ক্যালকুলাস দিয়েও করতে পারো, অথবা বীজগণিত দিয়েও করা যায়। একটু ট্রাই করো, এটা 5 মিনিট টাইম। আগের ম্যাথটা দেখতেছি অনেকেই সঠিক অ্যান্সার দিছে। দেখো, বাস প্রবলেম অ্যান্সার নামে একটা কমেন্ট করছি, সেইটাতে রিপ্লাই দিতে পারো তোমরা। প্রাইমারি যারা আছো তারাও পারবা। প্রাইমারিরা গতটা গত যে জ্যামিতিটা করাইলাম সেটাও পারার কথা। বাস প্রবলেম অ্যান্সার তাহমিনা বাড়ি, তুমি গতটার অ্যান্সার এইখানে দিচ্ছ। দেখো, 260 তোমরা বের করে ফেলছি। হুম, সাবিনা ইসলাম তপু, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু বেশ কয়েকটা মেথড দেখাবো, আমি এখন একটু দেখাই।
ফার্স্টে যেটা ধরতে হবে, আমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে, তাই না? তো ধরে নেই ফার্স্টে কি আছে, কি কি দেয়া আছে। দেখো ফার্স্টে দেয়া আছে বাস, দেয়া আছে কয়টা? বাস দেয়া আছে কয়টা? 30টা। ঠিক আছে, আর যাত্রী, প্রতি বাসে যাত্রী কতজন? প্রতি বাসে যাত্রী কতজন? 400 জন। ঠিক আছে, এখন বলতেছে যে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিছে, কিন্তু বাসের সংখ্যা একটি বাড়ালে দৈনিক 10 জন করে যাত্রী কমে যায়। ঠিক কয়টি অতিরিক্ত বাস নেওয়ালে সর্বোচ্চ পরিমাণ যাত্রী গঠন করা যাবে? তাহলে আমরা ধরে নেই যে হচ্ছে অতিরিক্ত বাসের সংখ্যা, ধরে নেই অতিরিক্ত বাস এক্সটি। ঠিক আছে, ধরে নিলাম, আমরা এখনো জানি না যে আহ হ্যাঁ, ক্যালকুলাস মেথডটাও দেখাবো, সমস্যা নাই। অতিরিক্ত বাস যদি এক্সটি ধরে নেই এখন, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে দেখো। আমাদের মোট যাত্রী কতজন হচ্ছে দেখো, অবশ্যই বাসের সংখ্যা এখন কত? 30 প্লাস এক্স। বাস অ্যাড করার পরে বাস কতগুলো হবে? 30 প্লাস এক্স হবে। হুম, আর প্রতি বাসে যাত্রী কতজন হবে? প্রতি বাসে যাত্রী হবে হচ্ছে কতজন? 400 - 10x, তাই না? কারণ প্রতিটা বাসের জন্য 10 জন করে প্রতি বাসে যাত্রী কমতেছে। তুমি চিন্তা করো, আমার কাছে অনেক বাস আছে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো কি একটু ওয়েট করে পরের বাসে যাই, তো অবশ্যই প্রতি বাসের যাত্রী কমে যাবে। তো প্রতি বাসের যাত্রী 400 - 10x করে যদি চিন্তা করি, হ্যাঁ, এক্সট্রা বাসের জন্য 10x পরিমাণে যাত্রী কমে গেল। তো এই ইন টোটাল আমাদের তাহলে যাত্রী কত? মোট যাত্রী, মোট যাত্রী, মোট যাত্রী হবে 30 প্লাস এক্স ইন্টু 400 - 10x। ঠিক আছে, তখন এইটাকে আমরা যদি এক্সপান্ড করি আমরা পাবো হচ্ছে, গুণ করে দিই simply, আর কিছু না, গুণ করে দিব, তাহলে পাবো হচ্ছে -10x² প্লাস 100x প্লাস 12,000, তাই না? 12,000, হ্যাঁ। আচ্ছা, এখন ফার্স্টে এটা ইকুয়েশন দিয়ে সলভ করার চেষ্টা করবো, বীজগণিত দিয়ে সলভ করবো। ঠিক আছে, এখন এই ভ্যালুটা হাইয়েস্ট হবে কখন? এই ভ্যালুটা হাইয়েস্ট কখন হবে? এইটাকে আমরা লিখবো হচ্ছে, দেখো এইটাকে আমরা লিখবো কি, 12,000 -10x² প্লাস 100x। ঠিক আছে, 12,000টাকে শুরুতে দিতাম, তারপর লিখতেছি 12,000 -10, যদি আমি কমন নেই এটাকে লেখা যায় যে x² -10x। লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এইটাকে আমরা লিখলাম 12,000 -10 ইন্টু x²-10x। এখন এইটাকে আমি কি করার চেষ্টা করতেছি দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন যেইখানেই চিন্তা করি না কেন, আমি স্কোয়ার আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সো এখানে x² - 2x প্লাস b², এরকম কিছু একটা করব। তাহলে a² - 2ab প্লাস b², দেখো কি ফর্মেটে নেওয়ার চেষ্টা করবো, a² - 2ab প্লাস b² ফর্মেটে নেওয়ার চেষ্টা করবো এই অংশটাকে। তাহলে কি করার উচিত? 12,000 -10 ইন্টু x² - 2 ইন্টু a, অবশ্যই এক্স, আর বি ধরো এখানে কত, 10 মিলানোর জন্য 5 দিতে হচ্ছে, তাই না? তাহলে প্লাস দিতে হবে 5² মানে হচ্ছে 25 দিতে হবে, 25। এখন তুমি চিন্তা করো, এই 25 যদি আমি এখানে এক্সট্রা দেই, হ্যাঁ, এই জিনিসটা এক্সট্রা আসছে না আমাদের বাহির থেকে? তাহলে এই 25 আর 10 গুণ করে আসলে 225 আমি এক্সট্রা কি করছি, মাইনাস করছি। তো সেই 250 আমাকে এখন যোগ করতে হবে। ঠিক আছে, এই 25টা কিন্তু আমি এক্সট্রা নিছি, এবং আমি কিন্তু 25 এক্সট্রা নেইনি, 10 আগে থেকেই গুণ আকারে আছে। সো আমি কত এক্সট্রা নিছি? 250 এক্সট্রা নিছি, যেটা মাইনাস করছি। সো আমি যদি আবার আগের ফর্মে নিতে চাই, তো 250টা প্লাস করতে হবে। সো 250 প্লাস করলাম। ঠিক আছে, তাহলে এই 250 আর এই 12,000 মিলে হবে 12,250, -10 কমন নাও, আর এইটা হচ্ছে x - 5 হোল স্কয়ার। ঠিক আছে, এখন সর্বোচ্চ মান কখন হবে? সর্বোচ্চ মান হবে, দেখো খেয়াল করো এই জিনিসটা যেহেতু মাইনাস হচ্ছে, সর্বোচ্চ মান হবে যখন x - 5 = 0, অবশ্যই, তাই না? সর্বোচ্চ মান হবে যখন x - 5 = 0, কারণ তখনই আমাদের, দেখো এই ভ্যালুটা কিন্তু সবসময় কি হবে, সবসময় একটা পজিটিভ ভ্যালু যেটা মাইনাস করতেছি। সো আমাদের 12,250 থেকে সবসময় ভ্যালুটা ছোট হচ্ছে, সর্বোচ্চ মানের জন্য এই জিনিসটা কি হবে, 0 হবে।
জিনিসটা কখন জিরো হবে? যখন এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, এক্স সমান ফাইভ। ঠিক আছে, এইভাবে আমরা পাইলাম। আচ্ছা, এর থেকে সহজ একটা উপায় আছে, আমি দেখাই। যারা ক্যালকুলাস পারো, ক্যালকুলাস দিয়ে একটু করতে পারো। এটা আসছে হচ্ছে -10x² প্লাস 100x প্লাস 12,000। ঠিক আছে, সো সিম্পলি এটাকে যদি আমরা এফ হিসাবে কল্পনা করি, এফ ড্যাশ এক্স কি হবে? এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ এফ। ঠিক আছে, এফ ড্যাশ এক্স হবে হচ্ছে মাইনাস 100, সরি, -10 × 2x, ঠিক আছে, প্লাস 100। তাহলে এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ধরে নেই। তাহলে কি হইলো? -20x প্লাস 100 ইকুয়াল টু জিরো, 20x ইকুয়াল টু 100, এক্স ইকুয়াল টু 5। ঠিক আছে, এইটা দিয়েও করা যাবে, এইটা দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর কারো কেউ যদি অন্য মেথড বের করো, হ্যাঁ, তাহলে সেই মেথডে করতে পারো, কোনো সমস্যা নেই। এই ভিডিও এখানেই থাকবে, হ্যাঁ? এই ভিডিও ফেসবুকে থাকবে এবং ইউটিউবেও হচ্ছে কি বলবো, ইউটিউবেও ভিডিও ডাউনলোড করে দেওয়া হবে। ঠিক আছে, মিডল টার্ম দিয়ে সলভ করবা? আমি চেষ্টা করছিলাম, হয় নাই। তো তুমি চাইলে করতে পারো, আমার মনে হয় না এটা সম্ভব মিডল টার্ম দিয়ে। ঠিক মিডল টার্ম দিয়ে হয়? তোমাদের কি মনে হয়? মিডল টার্ম দিয়ে করতে পারছো তা? আমি না পারি? আমি অল্প কিছুক্ষণ ট্রাই করছিলাম, পরে দেখতেছি মিলে না, এই জন্য পরে ডিডিএক্স দিয়ে করছি আর হচ্ছে ইকুয়েশন দিয়ে করছি। তুমি চাইলে মিডল টার্ম দিয়ে যদি মিলাইতে পারো, মনে হয় না হবে। কারণ তুমি চিন্তা করো, মিডল টার্ম আসলে কি জিনিস, আমরা পুরো জিনিসটাকে ইকুয়াল টু জিরো ধরে মিডল টার্ম করি আসলে। ঠিক আছে, এখানে তো পুরো জিনিসটা জিরো করার আমরা চেষ্টা করতেছি না। জিরো মানে হচ্ছে লোয়েস্ট করে, এখানে তো হাইয়েস্ট ভ্যালু বের করার চেষ্টা করতেছি, রাইট? তো আমার মনে হয় না মিডল টার্ম দিয়ে সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দুইটা মেথড। নেক্সট ম্যাথ, 2022 এবং 2388 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের চারটি ভিন্ন অঙ্ক ঊর্ধ্বক্রমে আছে? হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 2022 and 2388 has four distinct integers arranged in an increasing order? ঠিক আছে, এখানে আহ সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ফোর ডিস্টিংক্ট ডিজিটস। ঠিক আছে, চারটি ভিন্ন অঙ্ক, অঙ্কগুলো ভিন্ন হইতে হবে, এই জিনিসটা মাথায় রাখো, তাহলে এটা পারবা। একটু ট্রাই করো। হোয়াই ডু উই ডিরাইভ, মানে আচ্ছা এটা আমি একটু বলি, কেন এখানে ডিডিএক্স করলাম আসলে। আহ ক্যালকুলাসের কনসেপ্টটা আমার যেটা মনে হয় যে অনেকেই আছে যে ক্যালকুলাস ইউজ করতে পারো, যেমন ডিডিএক্স এক্স² করতে পারো। ঠিক আছে, এটা করলে 2x আসবে জানো, অথবা ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স হবে, এটাও জানো। কিন্তু আসলে আহ মানে কেন করি আসলে, এটা করে লাভ কি? আসলে ক্যালকুলাসটার ইউজ কোথায় রিয়েল লাইফে? অথবা অনেক সময় কি অ্যালগোস দিয়ে এরিয়া বের করে, এই জিনিসগুলো আসলে বুঝে শেখা হয় নাই। ঠিক আছে, এবং বেশি ছোট যারা আছো, আমার মনে হয় ক্যালকুলাসের দিকে বেশি মাথা না ঘামানোই ভালো হবে। অ্যাটলিস্ট 9-10-এ উঠে ক্যালকুলাস শিখতে পারো। কিন্তু 7-8-6 যারা আছে, আমার মনে হয় ক্যালকুলাস এর দিকে ফোকাস না করাটাই বেটার। অর্ণব, তোমাকে আসলে ক্যালকুলাসের বেসিকটা বুঝতে হবে। হ্যাঁ, তুমি হয়তো ক্যালকুলাস ইউজ করতে পারো, কিন্তু মানে এটা কেন ইউজ হচ্ছে, বা এই আসলে এফ ড্যাশ এক্স কি মিন করে থিওরিটিক্যালি, এইটা হয়তো তোমার আইডিয়াটা কম আছে। তো এই জিনিসটা শিখতে হবে যে আসলে এফ ড্যাশ এক্স কেন কি মিন করে। হুম, এগুলো আমি বলবো, সমস্যা নাই। তো আজকে আর যেহেতু সিলেকশন রাউন্ডের প্রিপারেশন, আজকে এত ডিটেইলসে যাওয়া উচিত হবে না।
এটা কিন্তু পারার কথা, সহজ ম্যাথ একেবারে। দেখো করি, ফার্স্ট ডিজিট দেওয়া আছে হচ্ছে 2, দেখো ফার্স্ট ডিজিট 2 হইতেই হবে, আর কোনো উপায় নেই। 2022 থেকে 2388, ফার্স্ট ডিজিট অবশ্যই 2 হবে, কোনো উপায়ই নাই, কারণ 2000 রেঞ্জেই থাকতে হবে। সো ফার্স্ট ডিজিট 2 ফিক্সড, সেকেন্ড ডিজিটও ফিক্স। কেন? 2 এর পর যেহেতু ঊর্ধ্বক্রম, 3ই বসাইতে হবে। দেখো 4 বসানোর কোনো অপশন নাই, কারণ 2 এর পর যদি 4 বসাই এটা 2400 হয়ে গেছে, যেটা 2388 থেকে বেশি। তো 4 বসাইতে পারবো না, 3ই বসাইতে হবে, ঠিক আছে। এখন থার্ড আর ফোর্থ ডিজিট নিয়ে আমাদের বেসিক্যালি কাজ করতে হবে। থার্ড আর ফোর্থ ডিজিটে কি কি বসতে পারে? 4, 5, 6, 7, 8, এইগুলাই তো, সরি 9, এইগুলাই তো বসবে তাই না? এর বাইরে তো কিছু না। এবং একই জিনিস 2 বার বসবে না, এটাও আমরা জানি, ঠিক আছে। তো সিম্পলি তুমি চিন্তা করো, এখানে কয়টা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট আছে, 6টা। এই 6টার মধ্যে আমাকে 2টা চুজ করতে হবে, যেটা এখানে বসাইতে হবে। খুবই সিম্পল, 6টার মধ্যে 2টা চুজ করতে হবে, যেটা এখানে বসাইতে হবে। চুজ করলেই এনাফ, সাজানোর প্রয়োজন নাই। কেন সাজানোর প্রয়োজন নাই? কারণ তুমি চিন্তা করো, আমার কাছে ধরো 2টা ডিজিট আমি চুজ করছি, 6 আর 8 চুজ করছি। আমি শুধুমাত্র 6, 8ই বসাইতে পারবো, 8, 6 এখানে বসাইতেই পারবো না, কারণ ঊর্ধ্বক্রম অনুযায়ী। ঠিক আছে, সো এখানে হবে কি? 6C2, ঠিক আছে। 6P2 কিন্তু হবে না, 6C2 হবে। 6C2 হচ্ছে কত? 6 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এটা হচ্ছে 15। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, কি জিনিস? দেখো 2388 যেহেতু আছে, আমরা একটা জিনিস এখানে বানাইতে পারবো 2389। খেয়াল করো, 2389, কিন্তু আমরা চাইলে এই এই 6C2 দিয়ে যে আমাদের 15 অ্যান্সারটা আসছে, এটার মধ্যে কিন্তু এই সংখ্যাটাও আছে, 2389। কিন্তু এই সংখ্যাটা কি আমাদের এই রেঞ্জে পড়ে? পড়ে না, ঠিক আছে। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে 15 - 1 = 14, ঠিক আছে। আমার মনে হয় ক্লিয়ার, ঠিক আছে, স্বচ্ছ। তোমার মনে হয় এই যে আহ তুমি এই যে এই সংখ্যাটা বাদ দেওয়ার ব্যাপারটা হয়তো বুঝতে পারো না, সরি বুঝতে পারোনি বলতে ক্যালকুলেট করে নাই, এখন মনে হয় ক্লিয়ার, তাই না? নেক্সট প্রবলেমে যাই। 1 থেকে 444 পর্যন্ত সংখ্যাগুলোর প্রত্যেকটিতে যতগুলো অঙ্ক আছে সবগুলোর যোগফল কত? একটি অঙ্ক একাধিকবার থাকলে প্রতিবারই গণনা করতে হবে, ঠিক আছে। এইটা আসলে তুমি যদি মানে বাংলা নিয়ম মানে সবগুলা নিয়ে যোগ করতে থাকো, এটা কিন্তু প্রচুর সময়ের ব্যাপার, হ্যাঁ। তো আমরা একটু টেকনিক খাটে কম সময়ে এটা করার চেষ্টা করবো। একটু ট্রাই করো এটা, বেশি সময় দিব না, যেহেতু আজকে বেশ কিছু 10টা ম্যাচ করার প্ল্যান আছে আর কি আমার আজকে।
আচ্ছা, অ্যান্সার 5। না, আমার তো ডিফারেন্ট একটা অ্যান্সার আসছে। দেখি আমরা এখন এটা করি, দেখি। দেখো, এটাকে আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ মানে আস্তে ধীরে করবো। আচ্ছা, কি বলে? দুইজনের একই অ্যান্সার আসছে। হুম, এটা তো হওয়ার কথা না। দেখি আমরা করি। আচ্ছা, দেখি। 1 থেকে 444 যোগ করতে হবে, হ্যাঁ? সবগুলো অঙ্কের যোগফল, হ্যাঁ? আমার কিন্তু খেয়াল করো, এখানে 1 থেকে 444 যোগ করতেছি না। ঠিক আছে, আমরা 1 থেকে 444 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, শুধুমাত্র অঙ্কগুলো যোগ করতেছি। হ্যাঁ? আমরা আস্তে ধীরে করি। ফার্স্টেই বের করবো হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত আগে করি। ঠিক আছে, 1 থেকে 99 যে কথা, 0 থেকে 99 একই কথা, রাইট? হ্যাঁ, তাহলে আমরা 0 থেকে 99 মানে হচ্ছে 0 0 থেকে 99, মানে দুই অঙ্কের যতগুলো সংখ্যা সবগুলোর যোগফল বের করার চেষ্টা করতেছি। এখন আমাকে বলো, এখানে সংখ্যা কতগুলো আছে? 0 থেকে 99 সংখ্যা কতগুলো আছে? হুম, সংখ্যা আছে হচ্ছে, দেখো খুবই সিম্পল, 99 - 0 + 1। হ্যাঁ, 100টা সংখ্যা আছে। কিন্তু আমরা জানি যে 0 থেকে 99 100টা সংখ্যা। তাহলে 100টা সংখ্যার মধ্যে অঙ্ক কতগুলো আছে? হ্যাঁ, সংখ্যা হচ্ছে 100টি। তাহলে অঙ্ক কতগুলো আছে? অঙ্ক অঙ্ক আছে প্রত্যেকটা দুই অঙ্কের। ঠিক আছে, 0 0 কেও আমরা দুইটা অঙ্ক ধরতেছি। ঠিক আছে, তাহলে অঙ্ক আছে হচ্ছে 100 × 2 = 200টা। ঠিক আছে, এখন এই 200টার মধ্যে যে পরিমাণে 1 আছে সেই পরিমাণেই 2 আছে, সেই পরিমাণেই 3 আছে, তাই না? 1 2 3 4 5 6 সব অঙ্ক সমান পরিমাণ আছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক কতগুলো করে আছে? প্রতিটি অঙ্ক আছে 200/10 = 20টি করে। তার মানে 0 থেকে 99 এর মধ্যে 20টা শূন্য আছে, 20টা 1 আছে, 20টা 2 আছে, 20টা 7 আছে, 20টা 9 আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবগুলোর যোগফল কত হবে? 20 × 1 + 2 + 3 ... আমরা জানি 1 থেকে 9 যোগ করলে হচ্ছে 45 হয়, তাই না? তাহলে 20 × 45 = 900। তাহলে আমরা বের করে ফেললাম যে 0 0 থেকে 99 এর যোগফল হচ্ছে 900। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, খেয়াল করো। 0 থেকে 99 কত? 900। আচ্ছা, এখন কি করব? এখন করব হচ্ছে 100 থেকে 199। অবশ্যই 100 থেকে 199 এর মাঝে চিন্তা করো। হ্যাঁ, হ্যাঁ, তাসফিয়ার ঠিক আছে। ঠিক আছে, তাসফিয়ারটা ঠিক আছে অ্যান্সার। 100 থেকে 199 এর মধ্যে 0 থেকে 99 যা আছে সেইটাই থাকবে, কিন্তু প্রতিটা সংখ্যায় একটা করে 1 এক্সট্রা থাকবে, তাই না? হুম, দেখো 0 থেকে 99 যা আছে, 100 থেকে 199ও সেম জিনিসই আছে, জাস্ট প্রত্যেকটা সংখ্যার শুরুতে একটা করে 1 আছে। তাহলে এটার যোগফল হবে 900 প্লাস কতগুলো 1 এক্সট্রা আছে? 100টা। তাহলে 100 × 1 মানে 100। ঠিক আছে, এখন করব 200 থেকে 299 কি হবে? অবশ্যই 200 থেকে 299 মানে কি? এই 0 থেকে 99 সেম, জাস্ট প্রত্যেকটা সংখ্যার আগে একটা করে 2 আছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? 900 তো অবশ্যই থাকবে, প্লাস 2 কতগুলো এক্সট্রা আছে? 100টা 2 এক্সট্রা আছে, সো 200, তাই না? সিমিলারলি 300 থেকে 399 কি হবে? 900 প্লাস 300, 100টা 3 এক্সট্রা আছে, সো 900 প্লাস 300। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাগুলো একটু লিখে দিই। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1100, এটা হচ্ছে 1200। ঠিক আছে, এখন আমরা জাস্ট 400 থেকে 444 হিসাব করলেই হয়ে যাবে। ঠিক আছে, 400 থেকে 444 হিসাব কিন্তু খুবই সহজ। এককের অঙ্ক হিসাব করবো, দশকের অঙ্ক হিসাব করবো, শতকের অঙ্ক হিসাব করবো। ঠিক আছে, আচ্ছা এককের অঙ্ক আগে হিসাব করি। এককের অংশ, এককের অঙ্ক, এককের অঙ্কে কি আছে? দেখো, 0 0 থেকে 40 পর্যন্ত আগে চিন্তা করি, সরি 0 0 থেকে 39 পর্যন্ত আগে চিন্তা করি। হুম, এখানে প্রত্যেকটাতে এককের অঙ্কে কি আছে? 0 1 2 3 এইভাবে 9 পর্যন্ত আছে। কয়বার আছে? 4 বার আছে। 4 বার আছে। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত কয়বার আছে? 4 বার আছে। তো এটাকে কি করব? 1 + 2 + 3 ... 9 × 4। 4 বার এরা কমপ্লিটলি আছে।
সাথে কি আছে? 40। দেখো, 40, 41, 42, 43, 44। আমরা শুধু এককের অঙ্ক হিসাব করতেছি। 0, 1, 2, 3, 4। তাহলে +1 + 2 + 3 + 4। ঠিক আছে, 1, 2, 3, 4 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10। এটা হচ্ছে 10। আর 1 থেকে 9 পর্যন্ত যোগ করলে 45, আমরা আগেই বের করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে 45 × 4 + 10। ঠিক আছে, এটা কত হয়? এটা হয় হচ্ছে 190। ঠিক আছে, দশকের অঙ্ক করি। দশকের অঙ্ক দশকের অঙ্ক আরো সহজ। দশকের অঙ্কের কথা একটু চিন্তা করো। হ্যাঁ, দশকের অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, যখন 400 থেকে 409, তখন তো দশকের অঙ্কে 0। 410 থেকে 419, দশকের অঙ্ক 1। তাহলে এক কয়টা আছে? 10টা আছে এক। তাহলে আর 420 থেকে 429, এখানে 2। দশকের অঙ্ক 2 কয়টা আছে? 2 ও 10টা আছে। সিমিলারলি 430 থেকে 439, এখানেও 10টা 3 আছে। আর 440 থেকে 444, 4 আছে কয়টা? 40, 41, 42, 43, 44, 5টা। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? যোগ করে ফেলি। এই 10টা করে আছে হচ্ছে 1, 2, 3 আছে 10টা করে। আর হচ্ছে 4 আছে হচ্ছে 5টা। তাহলে 4 × 5 = 20। হ্যাঁ, আর 1, 2, 3 মিলে হচ্ছে 6। 6 × 10 হচ্ছে 60। 60 আর 20 মিলে 80। হুম। আচ্ছা, ক্যালকুলেশনটা মনে হয় বেশি তাড়াতাড়ি করে ফেললাম। এই হচ্ছে জিনিস, এটা হবে হচ্ছে 80। ঠিক আছে। আর শতকের অঙ্ক, শতকের অঙ্কটা খুবই সিম্পল। শতকের অঙ্ক কিছুই না, প্রত্যেকটাতে 400 থেকে যেহেতু হিসাব করতেছি, সবগুলোই 4 করে। তো 4 × 45 মানে হচ্ছে 180। তো এই সংখ্যাগুলো সব যোগ করে দাও। 180, 80, 190, 1200, 1100, 1000 আর 900 যোগ করে দাও সব। হবে হচ্ছে 4650। ঠিক আছে। হুম। তো যারা একটু রং অ্যান্সার দিছো, আমার মনে হচ্ছে তারা সংখ্যাগুলো যোগ করছো। সংখ্যা কিন্তু যোগ করতে বলি নাই, আমি অঙ্ক যোগ করতে বলছি। ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট একটা যাই। খুবই এটা হচ্ছে সেকেন্ডারি ম্যাথ, কিন্তু আমার মনে হয় যে প্রাইমারি যারা আছে তারাও পারবা। খুবই সহজ। সেকেন্ডারি একদম প্রথম দিকের ম্যাথ। একটি রম্বসের ক্ষেত্রফল 54, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা হলে কতগুলো ভিন্ন রম্বস আঁকা সম্ভব? দুইটি রম্বস সর্বসম হলে ভিন্ন গণনা হবে না। ঠিক আছে, একটু ট্রাই করো। বর্গ না, কিন্তু এটা একটা রম্বস বলা আছে। আচ্ছা, কি পারতেছো না? না, দেখি। ক্ষেত্রফল দেয়া আছে, দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র একটু খেয়াল করো। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কর্ণ দিয়ে কিভাবে রম্বসের ক্ষেত্রফল বের করা যায়? একটু খেয়াল করো। আমি সূত্রটা কি বলবো? একটু দেখায় দেই, দেখো। তো সূত্র আসলে বোঝা উচিত। সূত্র মুখস্থ না করে একটু বুঝবা, তাহলে হচ্ছে ভুলবা না। এটা ধরো একটা রম্বস, হ্যাঁ?
ABCD একটা রম্বস। তাহলে রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করে। তাহলে ACD, এটার এরিয়া কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে AC। আচ্ছা, এটা ধরো এক্স বিন্দু, হাইট কত? PX। ঠিক আছে। ABC, এটা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস হচ্ছে AC আর হাইট হচ্ছে BX। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই এখন আমি যদি দুটো যোগ করি, ACD প্লাস ABC কি হবে? হাফ ইন্টু AC DX প্লাস হাফ AC BX। তাহলে হাফ AC কমন নাও, DX প্লাস BX, তাই না? কি হইলো? হাফ AC ইন্টু DX আর BX মিলে কি হবে দেখো তো? DX BX মিলে BD না? তাহলে যে কোনো রম্বস যদি আমি নেই, হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণের গুণফল। ঠিক আছে, খুবই সিম্পল একটা ফর্মুলা। তাহলে দেখো এখানে কি বলা আছে? বলা আছে রম্বসের ক্ষেত্রফল 54, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি এক্স আর ওয়াই হয়, মনে করি কর্ণদ্বয় এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে হাফ এক্স ওয়াই ইকুয়ালস টু 54 বলা আছে, রাইট? তাহলে এক্স ওয়াই কত হবে? এক্স ওয়াই কত হবে? খুবই সিম্পল, এক্স ওয়াই হবে হচ্ছে 54 ইন্টু 2, কত হয়? 108। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে এখন কি করা উচিত? এখন কি করা উচিত? এখন খুবই সিম্পল, 108 কে ফ্যাক্টরাইজ করতে হবে। কারণ কি? দুইটা সংখ্যা গুণ করে 108 হয়েছে, যারা পূর্ণ সংখ্যা। তাহলে অবশ্যই 108 কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো, তাহলে 108 ইকুয়ালস টু 1 ইন্টু 108 হইতে পারে, 2 ইন্টু 54 হইতে পারে, 3 ইন্টু 36 হইতে পারে, 4 ইন্টু 27 হইতে পারে, তারপর কি 6 ইন্টু 18 হইতে পারে, 9 ইন্টু 12 হইতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে 108 এর ফ্যাক্টরস। 108 এর যদি আমি ফ্যাক্টর গুলো পাই, তুমি চিন্তা করো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখো এই এই জোড়া কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের জন্য একটা রম্বস হবে। খুবই অকওয়ার্ড একটা রম্বস হবে। দেখো এইরকম একটা রম্বস হবে, চ্যাপ্টা একটা রম্বস হবে, কারণ একটা কর্ণ খুবই ছোট, একটা কর্ণ অনেক বড়। একইভাবে এইটার জন্য একটা রম্বস হবে, একটু উঁচা ধরো রম্বস হইলো, এটার জন্য একটা রম্বস হবে। এরকম প্রত্যেকটা সংখ্যার পেয়ারের জন্য একটা করে রম্বস হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা রম্বস হবে। 6টা হবে, 12টা কেন হবে না? খেয়াল করো, আমি যদি 1 ইন্টু 1, আচ্ছা, 1 ইন্টু 108 নিলাম, আর হচ্ছে 108 ইন্টু 1 নিলাম। ঠিক আছে, এইখানে এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়ালস টু 108, আর এখানে এক্স ইকুয়ালস টু 108, ওয়াই ইকুয়ালস টু 1। দুইটা আসলে একই রম্বস মিন করে না? দেখো তো, একটা হবে এইরকম, দেখো, তো এইরকম, আর একটা হবে এইরকম। এটা সর্বসম না? এটা কিন্তু সর্বসম রম্বস। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমাদের অ্যান্সার 12 হবে না, অ্যান্সার হবে 6। অ্যান্সার 6। ঠিক আছে, 6 জোড়া যেহেতু আমাদের এক্স ওয়াই আছে, অ্যান্সার হচ্ছে 6। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? গোলাম কিবরিয়া ঠিক আছে, স্বচ্ছ অ্যান্সার ঠিক আছে। তুমি 12 অ্যান্সার দিছিলে শুরুতে, হ্যাঁ, 6, 6 অ্যান্সার যেটা এটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমে যাই, দেখি আর কয়টা ম্যাথ আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি, একটু টাইম লাগুক আজকে, সমস্যা নেই। আচ্ছা, সকাল 10টায় ভূমির সাথে লম্ব একটি কাঠির ছায়ার দৈর্ঘ্য লাঠির সমান। ঠিক আছে, এই কাঠি আর লাঠি একই জিনিস মনে করো। কাঠির সমান 46 সেন্টিমিটার হয়, দুপুর একটার ছায়ার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সময় আজকে যেহেতু একটু কম, আমি একটু করে দেই এটা, হ্যাঁ, নাকি ট্রাই করবা? একটু করে দেই, দেখো খুবই সহজ। বলতেছে কি, যে দুপুর 10টায়, খেয়াল করো 10টার সময় কিন্তু ধরো সূর্য যদি এইখানে থাকে, আর এটা ধরো হচ্ছে আমাদের কাঠি, 10টায় এটা কাঠি, তাহলে সূর্যের যে ছায়ার জন্য, দেখো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখানে কাঠি, এখানে ছায়া পড়ছে।
কি কি বলা আছে। আর 10টার পর হচ্ছে কি বলছে, দুপুর একটার সময় ধরো সূর্য এখানে আছে, অবশ্যই অপোজিট দিকে ছায়া পড়বে, তাই না? এই অ্যাঙ্গেলটা বলা আছে কত, 75 ডিগ্রি বলা আছে। ঠিক আছে, এখন একটা জিনিস এইখানে মিস করে যাইতে পারো, সেটা হচ্ছে হ্যাজ শ্যাডো ইকুয়াল লেন্থ টু ইস লেন্থ। তার মানে লাঠির যে দৈর্ঘ্য এবং শ্যাডোর যে দৈর্ঘ্য এটা সমান হবে দুপুর 10টায়। ঠিক আছে, খেয়াল করো, লাঠির যে দৈর্ঘ্য এবং শ্যাডোর যে দৈর্ঘ্য এরা কিন্তু দুপুর 10টায় সমান হবে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, যদি এই কে নাম দেই ABCDEF G, এখানে কিন্তু ABG আর হচ্ছে BFD এরা কিন্তু সিমিলার, হ্যাঁ, সিমিলার বা হচ্ছে সদৃশ হবে, সর্বসম না কিন্তু জাস্ট সিমিলার বা সদৃশ, মানে কোনগুলো সমান আর কিছু না। একই হবে, কি হবে, PCG সিমিলার হবে কিসের, EBF অথবা EFB এর সিমিলার হবে। ঠিক আছে, তো এই দুটো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, যেহেতু বলছে যে BF সমান FD সমান হচ্ছে কত, 46, খেয়াল করো তাহলে এটা 46, এইটা 46, হ্যাঁ, এবং সমকোণী ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয়, সমকোণী ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয়, তাহলে কি হবে, অ্যাঙ্গেল গুলো কত হবে, অবশ্যই অ্যাঙ্গেল গুলো হবে হচ্ছে সমকোণী সম, সরি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছি, তাই না? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা বাহু যদি সমান, যেহেতু, তো কোণ দুটাও সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি, এইটাও হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এখন টোটাল অ্যাঙ্গেলটা যেহেতু 75 আর এইটা 45, এই অ্যাঙ্গেলটা কত হবে, কোণ EBF কত হবে, 75 - 45, 75 ডিগ্রি - 45 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি হবে, তাই না? এখন তাহলে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করলেই আমাদের ম্যাথ শেষ। খেয়াল করো, দেখো, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু কাজ করি। BFE হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, এবং BF কত, BF হচ্ছে 46। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল, ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে। হুম, ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে মানে কি, EF বের করতে হবে। EF কি হবে, EF কি হবে, EF আর BF এর মধ্যে সম্পর্ক কি, আমরা এখানে বলতে পারি যে tan 30 ইকুয়ালস টু EF বাই BF। খেয়াল করো, যারা এই জিনিসটা বোঝো না যে থেটার সাথে লম্বের সম্পর্ক কি, দেখো এই যেহেতু এইখানে উপরেরটা থেটা, এইটা যদি থেটা হয়, লম্ব কোনটা হবে, নিচেরটা লম্ব হবে, কারণ থেটার অপোজিটটা হচ্ছে আমাদের লম্ব, আর থেটার সাথে যেটা এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইট। ঠিক আছে, নিচেরটা হচ্ছে হাইট, সো এই জন্য এখানে tan 30 ইকুয়ালস টু হাইট ডিভাইড বাই বেস, অর্থাৎ লম্ব বাই ভূমি হচ্ছে EF বাই BF। ঠিক আছে, এখন tan 30 ভ্যালু কত, tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, 1/√3 ইকুয়ালস টু EF। EF কি জিনিস, EF আমাদের বের করতে হবে, আর BF দেয়া আছে, BF হচ্ছে 46। হ্যাঁ, তাহলে EF ইকুয়ালস টু কি হবে, 46/√3, শেষ, এই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমার মনে হয় ক্লিয়ার সবার। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। এটা ফাংশনের খুবই সিম্পল একটা ম্যাথ, আমার মনে হয় এটা ট্রাই করলেই পারবা। আমি ওটা স্কিপ করি আপাতত, এই যে এই ম্যাথটা একটু টাইম দিব তোমাদেরকে, তোমরা ট্রাই করো, তারপর বুঝিয়ে দিব। একটি ছক্কা 3বার নিক্ষেপ করা হলো, প্রতিবার ছক্কার পৃষ্ঠে আগেরবার তুলনায় কম ওঠার সম্ভাবনা M/N। ঠিক আছে, যেখানে MN পরস্পর সহমৌলিক, তাহলে M+N ইকুয়ালস টু হোয়াট, 3বার নিক্ষেপ করছে। ওকে, আচ্ছা, এটা 3বারেরটা করতে প্রচুর সময় লাগবে, এখন তোমরা এক কাজ করো, 2বারেরটা করো, তাহলে তো তোমাদের অ্যান্সার দেখতে পারবো। ছক্কা 2বার নিক্ষেপ করা হলো, থ্রোন 2 টাইমস, 2 টাইমস করো, তাহলেই পারবা।
এটা করে দিব, এখনই করে দিব। একটু একটু জাস্ট সময় দিচ্ছি। দুইবারেরটা করতে দিছি কিন্তু তোমাদেরকে, তিনবার না, দুইবারেরটা ট্রাই করো। দুইবারেরটা পারলে ইজিলি তিনবারেরটা পারবে। দুইবারেরটা আগে ট্রাই করো। থ্রি অ্যান্সার, তাই? আচ্ছা দেখি। মনে হয় না। দেখি। আচ্ছা দেখি, দুইবারেরটা করি আগে, খুবই সিম্পল। ঠিক আছে, খুবই সিম্পল, দেখো। ফার্স্টে আমাকে চিন্তা করতে হবে যে দুইবার যদি ছক্কা নিক্ষেপ করি, আমাদের টোটাল ইভেন্টস কতগুলো হইতে পারে, টোটাল কত রকম ভাবে ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, তো একবারে আমাদের কয়টা আউটকাম আছে? একটা ছক্কায় আউটকাম কত? নাম্বার অফ আউটকামস ইকুয়াল টু সিক্স, তাই না? ছয়টা আউটপুট হইতে পারে। ঠিক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। হ্যাঁ, সলভ করতেছি তো। জাস্ট একটু দেখো। তো 1 থেকে 6 পর্যন্ত ছয়টা হচ্ছে আমাদের আউটপুট হইতে পারে। ঠিক আছে, তো একবার নিক্ষেপ করলে এই ছয়টা আউটপুট হবে। তো দুইবার যদি নিক্ষেপ করি কয়টা আউটপুট হবে? খুবই সিম্পল, দুইবার নিক্ষেপ করলে 6 স্কোয়ার ইকুয়াল টু 36টা আউটপুট হবে। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে এই 36টা আউটপুটের মধ্যে কতগুলোতে আমাদের ফেভারে আছে। ঠিক আছে, কতগুলোতে পরের বারের নাম্বারটা আগের বারের থেকে কম আছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যেটা করতে হবে খুবই সিম্পলি খেয়াল করো। আহ যদি প্রথমবার এক ওঠে, সাপোজ প্রথম দান, প্রথম আর হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, প্রথমবার যদি এক ওঠে, পরের বার কি কোনোভাবে এর থেকে কম উঠতে পারে? পারে না। তাহলে প্রথমবার যদি এক ওঠে, দ্বিতীয়বারে কিছু কোনো কিছু ওঠারই অপশন নাই। ঠিক আছে, প্রথমবারে যদি দুই ওঠে, দ্বিতীয়বারে কি উঠতে পারে? এক উঠতে পারে। ঠিক আছে, কয়টা অপশন আছে? কতগুলো অপশন? ঠিক আছে, তাহলে একটা অপশন, যদি দুই ওঠে একটা অপশন। আচ্ছা, প্রথমবারে যদি তিন ওঠে, দ্বিতীয়বারে কয়টা অপশন? দুইটা। কি কি? এক আর দুই, তাই না? দ্বিতীয়বারে দুইটা অপশন। ঠিক আছে, প্রথমবারে যদি চার ওঠে, সিমিলারলি করতে থাকে। চার উঠলে এক দুই তিন, তিনটা অপশন। প্রথমবারে যদি পাঁচ ওঠে, এক দুই তিন চার উঠতে পারে, দ্বিতীয়বারে কম উঠতে হবে, তাই না? তাহলে এটা অপশন হচ্ছে চারটা। প্রথমবারে যদি ছয় ওঠে, দ্বিতীয়বারে অপশন হচ্ছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অপশন। সো ইন টোটাল এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ সমান কত হয়? তিন তিন, তিন তিনে ছয়, 10 15, 15। 15 ভাবে হইতে পারে কি? হ্যাঁ, এটাই লাস্ট প্রবলেম। 15 ভাবে হইতে পারে কি দ্বিতীয়বার প্রথমবার থেকে কম উঠছে। ঠিক আছে, সো আমাদের প্রবাবিলিটি কি হবে? পি ইকুয়ালস টু ইভেন্টস ইন ফেভার ডিভাইড বাই টোটাল ইভেন্টস। ঠিক আছে, তো 15 ভাবে হইতে পারে যে দ্বিতীয়বার প্রথমবার থেকে কম উঠছে। আর টোটাল কতগুলো ইভেন্ট হয়েছে? এখানে 36টা ইভেন্ট হয়েছে। ঠিক আছে, সো 15/36 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, একটু কাটাকাটি করতে পারো। কাটাকাটি করলে হয় হচ্ছে, আর যেহেতু এম ইস টু এন বলছে, এম ইস টু এন বলছে। হুম
m/n, তাহলে এটাকে অবশ্যই ছোট করতে হবে। তাহলে 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 × 5 = 15, 3 × 12 = 36, তাহলে 5/12। তাহলে এটাকে যদি m/n = 5:12 লিখি, তাহলে m+n হবে হচ্ছে 5+12 = 17। ঠিক আছে, আমার মনে হয় সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন তিনটার জন্য কিভাবে করব, এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, তিনটার জন্য কিভাবে করব? আমরা 3 ছক্কা 3 বার চাচ্ছি, প্রতিবারই আগের থেকে কম উঠবে। ঠিক আছে, এটা কিভাবে করা পসিবল? দেখো, খুবই সহজ। এটা আসলে খুবই সহজ। এই যে 15 সংখ্যাটা যে আসছে, তোমার কি মনে হয় এটা আমার আসলেই ম্যানুয়ালি যোগ করার কোনো দরকার ছিল? এটা আমরা কম্বিনেশন দিয়ে খুবই সহজে করতে পারি। কি করব তুমি চিন্তা করো। আমাদেরকে কি করতে হবে? বেসিক্যালি প্রথমবারে যা উঠছে আর দ্বিতীয়বারে যা উঠছে, এটাকে পিজন হোলের কথা চিন্তা করো। দুইটা ঘর আছে, প্রথমবার যদি 2 ওঠে, পরের বার ধরে 1 উঠবে, এইরকম। তুমি চিন্তা করো আমাকে কি করতে হবে। 1 থেকে 6 এর মধ্যে দুইটা সংখ্যা চুজ করে এখানে বসাইতে হবে, তাই না? এবং তাদেরকে কিন্তু সাজানোর প্রয়োজন নাই। কেন সাজানোর প্রয়োজন নাই? প্রথম ঘরে বড়টা বসবে, তৃতীয় ঘরে ছোটটা বসবে, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত ভাবে পসিবল? 6টা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা চুজ করা 62 ভাবে পসিবল, যেটা হচ্ছে 15। আর অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 62/6 স্কোয়ার, অর্থাৎ 15/36 হচ্ছে প্রথমটার অ্যান্সার। দেখো, এই ম্যানুয়াল যোগের কিন্তু কোনো প্রয়োজনই ছিল না, হ্যাঁ, আমরা কম্বিনেশন দিয়ে সহজেই করে ফেললাম। সো অবশ্যই 3 বারের জন্য আমরা সেম কাজ করতে পারবো। 3 বারের জন্য আমাদের কি করতে হবে? 3টা ক্ষোভ হবে। হুম, 3টা ক্ষোভ হবে। 6টা সংখ্যার মধ্যে 3টা সংখ্যা চুজ করতে হবে। কত হবে পসিবল? 63, তাই না? 63 মানে কত? 20। হ্যাঁ, আর টোটাল আউটকাম কত? টোটাল আউটকাম হচ্ছে 6 × 6 × 6। ঠিক আছে, এটা হচ্ছে 216। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 20/216। ঠিক আছে, এটা কাটাকাটি করলে 5/54। তাহলে আমরা যদি বলি যে m/n = 5:54, m+n কত হবে? m+n হবে হচ্ছে 59। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সহমৌলিকও বলছে, এই যে সহমৌলিক, 5 আর 54 সহমৌলিক না? এই জন্যই তো ছোট করে নিয়ে আসলাম। এই যে দেখো, m এবং n পরস্পর সহমৌলিক। দেখো, এই যে আমাদের অ্যাকচুয়ালি তো আসছে 20/216, কিন্তু 20 আর 216 তো সহমৌলিক না। এই জন্যই তো আমরা কাটাকাটি করলাম, করে 5 আর 54 বানাইলাম, যেখানে 5 আর m+n হয়ে গেল হচ্ছে 59। ঠিক আছে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আচ্ছা, কারো যদি তবুও ডাউট থাকে কমেন্ট করিও, আমি রিপ্লাই দিব। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাস তাহলে শেষ। আমি আজকে বেসিক্যালি 2022 সালের সিলেকশন রাউন্ডের প্রবলেম গুলো সলভ করে দেখালাম। আহ, তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা হচ্ছে 2023, 24, 25-এর সিলেকশন রাউন্ডের সলভ পাবা। আমি ইনশাল্লাহ কয়েকদিন পর আবার ক্লাস নিব, সেখানে হচ্ছে 2019-20-এরও সিলেকশন রাউন্ডে কোশ্চেন করাবো। আমার মনে হয় আহ, এইটাতে আমাদের একটা মোটামুটি একটা প্রিপারেশন হবে আর কি। সিলেকশনের জন্য আসলে খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন নাই, মোটামুটি সবাই পেরে যায়। তবুও আর কি একটা ইনিশিয়াল প্রিপারেশন। আর আমার একটা বই আছে, হ্যাঁ, একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি। আমার একটা বই আছে, গণিত অলিম্পিয়াড জয় জুনিয়র ক্যাটাগরি। এখানে হচ্ছে বিগত 10 বছরের জুনিয়র ক্যাটাগরির সব প্রশ্ন আছে, সিলেকশন, আঞ্চলিক, তারপর হচ্ছে জাতীয়, সবই যেগুলো হচ্ছে ইন্টারনেটে পাওয়া যাইতো আর কি। basically ওদের ওয়েবসাইটে যা ছিল সেগুলোর সলভ আছে। তোমরা চাইলে এটা দেখতে পারো, রকমারিতে আছে। অথবা তোমার লাইব্রেরি থেকে কিনতে চাইলে আমি হচ্ছে এইখানে কমেন্টে লিংক দিয়ে দিবো। বেসিক্যালি রকমারিতে দেখতে পারো। আর যদি রকমারিতে না পাও, আমাকে মেসেজ দিও, আমি বলবো আসলে তোমার কিভাবে কিনতে পারো আর কি। আচ্ছা, এই ক্লাস তাহলে শেষ। আসসালামু আলাইকুম।